মাধ্যমিক পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের উপর আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। ফটোশপের সিলেকশন, মুভ টুল, ব্লেন্ড টিপের সাথে পরিচিত হব এবং তাদের সাহায্যে ইমেজে কৃত্রিমভাবে চাঁদ বসানোর প্রক্রিয়াটি শিখব। মূল অংশে যাওয়ার পূর্বে তোমরা যারা ক্লাসগুলো সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছো, জানানোর চেষ্টা করেছো, তাদের সবাইকে ধন্যবাদ। এবং তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের আনসারগুলো যথাযথভাবে দ্রুত দেওয়ার জন্য। এবং ক্লাসের লিঙ্কগুলো এরকমভাবে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কগুলো থেকে অন্যান্য ক্লাসগুলোও তোমরা দেখতে পারবে। ক্লাসের সাথে সম্পর্কিত যে কন্টেন্টগুলো, ইমেজগুলো আপলোড করে দিব, তোমরা সেগুলো ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করতে পারবে। এই পর্বে আমরা যা শিখতে যাচ্ছি, সিলেকশন এবং মুভ টুলের পরিচিতি। সিলেকশন টুল এবং মুভ টুল সম্পর্কে বইটিতে 79 পেজে আলোচনা করা হয়েছে। এরপর আমরা দেখব কন্ট্রাস্ট কি, ওভারলে ব্লেন্ড মোড কি, ব্লেন্ড ইফ কি, ইমেজে কৃত্রিমভাবে কিভাবে চাঁদ বসাতে পারি তার একটি প্রক্রিয়া আমরা শিখব। এই প্রক্রিয়াটিতে আমরা ব্লেন্ড ইফ মোড ব্যবহার করব এবং মুভ টুলের সাহায্যে আমরা চাঁদের অবস্থানটা পরিবর্তন বা চাঁদের অবস্থান ঠিক করার কাজটা করব। এই হচ্ছে আমাদের চাঁদের ইমেজ। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মূল ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যাকগ্রাউন্ড এই চাঁদ বসানোর পর আমরা ডান পাশে এখানে দেখতে পাচ্ছি কিভাবে এটা বসবে। আর উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপ ওপেন করার পর টুল বক্সের মধ্যে প্রথম দিককার যে সিলেকশন টুলগুলো আমরা দেখতে পাই, সেই টুলগুলোর আইকনের একটি ছবি। প্রথমেই আমরা সিলেকশন টুল এবং মুভ টুলের সম্পর্কে জানব। ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম প্রশ্ন, সিলেকশন টুল কি? ইমেজ বা অবজেক্টের সম্পূর্ণ বা অংশবিশেষ পরিবর্তনের জন্য ওই ইমেজের যে অংশটুকু আমরা সিলেক্ট করতে যাচ্ছি তার প্রক্রিয়াটি বা সিলেক্ট করার প্রক্রিয়াটি যে টুলের সাহায্যে করা যায় ফটোশপের, সেই টুলগুলোকেই আমরা সিলেকশন টুল বলি। এটি একটি মজার ব্যাপার যে এটি কখনো কখনো অবজেক্ট তৈরির জন্য ব্যবহার করা হয়, যেমন একটা বৃত্ত তৈরি করা বা চতুর্ভুজ তৈরি করা। টুল বক্সের একেবারে উপরের অংশে আমরা 3টা সিলেকশন টুল দেখতে পাবো এবং একটি মুভ টুল দেখতে পাবো। 3টে সিলেকশন টুলগুলো হচ্ছে, এই সিলেকশন টুলগুলো হচ্ছে মার্কুই টুল, ল্যাসো টুল এবং অবজেক্ট সিলেকশন টুল। এখানে আমরা একটা তুলনামূলক ইমেজ দেখতে পাচ্ছি। এটা আমাদের বইতে ফটোশপের যে ভার্সনটা দিয়ে ইমেজগুলো তোলা হয়েছে তার একটা ছবি এবং বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ব্যবহৃত 2020 ভার্সনের মুভ টুলগুলো এবং সিলেকশন টুলগুলোর আইকনগুলোর চিহ্ন কেমন হবে তার একটা তুলনামূলক চিত্র। এবার এই টুলগুলোর ব্যবহার সম্পর্কে দেখে আসি। ফটোশপ ওপেন করার জন্য আমাদের স্টার্ট মেনু থেকে ফটোশপ 2020 এই আইকনটাতে ক্লিক করার মাধ্যমে, সিলেক্ট করার মাধ্যমে ফটোশপ ওপেন করতে পারি। ফটোশপ 2020 ভার্সন আমি ব্যবহার করছি এবং এর ইন্টারফেস সিলেক্ট করা রয়েছে এসেনশিয়াল। তোমরা যদি একই ধরনের ইন্টারফেস তোমাদের ফটোশপের মধ্যে চাও তবে এর সিলেকশন সেটিংস থাকতে হবে এসেনশিয়াল। উইন্ডো, আমাদের যে মেনুটা রয়েছে মেনু বার, এই মেনু বারের মধ্যে উইন্ডো, এরপর ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ডিফল্ট যেটা সিলেক্ট করা থাকে এটা সিলেক্ট করা রয়েছে কিনা তোমরা সেটা চেক করে নিবে এবং সিলেক্ট করা না থাকলে অন্যগুলো থাকতে পারে, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব থাকতে পারে, মোশন থাকতে পারে সিলেক্ট করা, তোমরা এখানে টিক মার্ক বা সিলেক্ট করে নিবে এই অংশটা। এখান থেকেও তোমরা এই সিলেকশনের কাজটা করতে পারো, ইন্টারফেস সিলেকশনের কাজ। আমরা প্রথমেই কিছু ইমেজ ওপেন করব। এখানে একটা ইমেজে অনেকগুলো অবজেক্ট রয়েছে। আমি এই ইমেজটাকে সিলেক্ট করছি। একটু বড় করার জন্য কন্ট্রোল+ অর্থাৎ জুম ইন এর কাজটা সম্পন্ন করলাম। কিবোর্ডের শর্টকাট হচ্ছে জুম ইনের জন্য কন্ট্রোল এবং প্লাস, এই দুটো বাটন একই সাথে চাপতে হবে। আমরা এখানে হ্যান্ড টুল এর সাহায্যে বা কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিয়ে ধরে মাউসের বাঁ বাটনে ক্লিক করে ইমেজটাকে আমরা যে কোনো জায়গায় পুরো আর্টবোর্ড সহ মুভ করতে পারি। বাঁ পাশে এখানে টুল বক্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই টুল বক্সের প্রথম যে 4টা টুল রয়েছে, এই 4টা টুলের মধ্যে
একটা মুভ টুল, তোমরা দেখতে পাচ্ছ এটা মুভ টুল। এখানে দুটো অ্যারো ক্রস পজিশনে রয়েছে, অর্থাৎ প্লাস আকৃতিতে রয়েছে। এর সাহায্যে আমরা যে কোনো ইমেজের অংশ সিলেক্ট করার পর সেই অংশটাকে আমরা মুভ করানোর ক্ষেত্রে এই মুভ টুলটা ব্যবহার করব। মুভ টুল আমাদের সিলেক্টেড ইমেজের ক্ষেত্রে কাজ করবে। আমাদের ডান পাশে এই আয়তাকার যে আইকনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তোমাদের মনে রাখতে হবে যে টুলগুলো সর্বশেষ ব্যবহার করা হবে সেই আইকনটাই আমরা দেখতে পাবো এখানে এই টুল বারের উপর। এবং এই যে নিচে একটা অ্যারো চিহ্ন রয়েছে, তীরের মাথা রয়েছে, এর মানেটা হচ্ছে এই আইকনটাতে ক্লিক করে চেপে ধরে রাখলে, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা আরও এর ভেতরকার একই ধরনের টুলগুলোর অপশনগুলো দেখতে পাবো। ধরলাম এখানে আরও রয়েছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এটাও সিলেকশন টুল। আমরা গোলাকার অবজেক্ট সিলেক্ট করার জন্য সাধারণত এই বৃত্তাকার টুলটা ব্যবহার করি। যেমন এইখানে এই টুলটার মাধ্যমে আমি এই গাছটাকে সহজেই সিলেক্ট করতে পারলাম। এখন যে ইমেজগুলোতে আয়তাকার আকৃতি পেয়েছে বা আয়তাকার আকৃতির অবজেক্ট রয়েছে, সেই ইমেজগুলোর জন্য আমরা রেক্টেঙ্গুলার টুলটা ব্যবহার করতে পারি। এখানে কাছাকাছি পর্যায়ে পাওয়া যায় এটা, আমরা চাইলে এভাবে এটাকে সিলেক্ট করতে পারি। এটার জন্য গোলাকার বা বৃত্তাকার বা এটার জন্য ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা ব্যবহার করাটা একটু অসুবিধাজনক হবে, সিলেকশন প্রপারলি আসবে না। তো এক এক ধরনের অবজেক্টের দ্রুত সিলেকশনের জন্য আমরা এক এক ধরনের টুল পাবো। এই হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের সিলেকশনের সুবিধা অসুবিধা। আমরা বাঁ পাশে দেখতে পাবো ল্যাসো টুল। শাড়ির সেকেন্ডের বাঁ পাশে পজিশনে আমরা সাধারণত দেখতে পাবো ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজটা কি? এই ল্যাসো টুলের সাহায্যে আমরা আমাদের যে ইমেজটা একটা নির্দিষ্ট আকৃতিতে নেই, যেমন কোনো ত্রিভুজের আকৃতির সাথে মিলে না, বা বৃত্তাকারের সাথে মেলে না, বা আয়তাকারের সাথে মেলে না, বা একটা অবজেক্ট এর সবগুলো বৈশিষ্ট্যই ধারণ করেছে, তখন আমাদের এই ল্যাসো টুলের সাহায্যে সেটাকে সিলেক্ট করার কাজটা করতে পারি। যেমন এখানে যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমি ইচ্ছে মতো আমাদের সিলেকশনের পথটাকে পরিবর্তন করে আমরা শেষ বিন্দুতে নিয়ে এসে আবার সিলেকশনের কাজটা করতে পারি। মনে রাখতে হবে, যদি কোথাও কোনো অবজেক্ট অন্য কোনো টুলের সাহায্যে সিলেক্ট করা থাকে, তাহলে আমরা নতুন একটা সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করার কাজটা করতে পারবো না। এই জন্য আমাকে কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করে নিতে হবে পূর্বকার যে কোনো সিলেকশনটাকে। এখন আবার ট্রাই করে দেখা যাক। আমরা ল্যাসো টুলের সাহায্যে এই অবজেক্টটাকে সিলেক্ট করছি এবং সিলেকশন যেখান থেকে শুরু করা হয়েছে সেখানে এসে আবার আমাকে থামতে হবে, তাহলে সেই অংশটা সিলেক্ট করা হয়ে যাবে। এখন এই অংশটাকে আমরা কপি করতে যাচ্ছি। কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি এই দুটোকে একসাথে চাপতে পারি, অথবা এডিট মেনু থেকে আমরা কপি এই মেনুটার অপশনটা সিলেক্ট করতে পারি। ফাইলে যেয়ে নিউ বা কন্ট্রোল এন, শর্টকাটগুলো তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। আমরা এখানে আমাদের কাস্টম একটা আর্টবোর্ড নিচ্ছি, ক্রিয়েট। এখানে এসে আমরা ইমেজটাকে কপি করব। কপি করে এখানে ইমেজটাকে আমরা পেস্ট করব, নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কপি করা আমাদের হয়ে গেছে। এডিট থেকে আমরা পেস্ট এই অপশনটা সিলেক্ট করতে পারি, অথবা শর্টকাট কন্ট্রোল এবং ভি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। এখন এই ইমেজটাকে আমার এই পজিশনে না, আমরা যাচ্ছি আর একটু বামে নিয়ে আসবো, ডানে নিয়ে আসবো। যে কোনো পরিবর্তন করার জন্য এখানে এই মুভ টুলটা সিলেক্ট করতে হবে। এবার মুভ টুলের সাহায্যে আমরা এই ইমেজটাকে যে কোনো জায়গায় বা এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারছি। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই লেয়ার মেনুর বা এই লেয়ার অপশনের মধ্যে সর্বশেষ যে অবজেক্টের লেয়ারটা সিলেক্ট করা রয়েছে সেই লেয়ারটার অবজেক্টগুলোকেই আমরা মুভ করতে পারবো। ধরা যাক যদি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা থাকতো,
তাহলে আমরা মুভ টুলের সাহায্যে আমরা আমাদের এই গাছের অবজেক্টটাকে সিলেক্ট করতেও পারতাম না বা মুভও করতে পারতাম না। এই হচ্ছে আমাদের মুভ টুলের ব্যবহার এবং ল্যাসো টুলের ব্যবহার। আবার পূর্বের ইমেজে ফেরত যাচ্ছি আমরা। এখন যদি কখনো কখনো আমাদের আরেকটু দ্রুত সিলেক্ট করার প্রয়োজন পড়ে, তাহলে পলিগনাল ল্যাসো টুলের সাহায্যে আমরা সেটাকে সিলেক্ট করতে পারি। পলিগনাল ল্যাসো টুল এটা একটা নির্দিষ্ট আকৃতিতে আসবে, আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আঁকা বাঁকা করতে পারবো না। যেমন এখান থেকে এই, তারপর এই যে এখানে আমরা বাঁকা করতে পারছি না, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সে পরিবর্তন হচ্ছে। এই হচ্ছে পলিগনাল। এক এক ধরনের অবজেক্ট সিলেকশনের জন্য এক এক ধরনের সিলেকশন টুল ব্যবহার করা হয়ে থাকে। এই ম্যাগনেটিক লেস টুল আবার আরেক ধরনের আমাদের সুবিধা দিবে। এই ম্যাগনেটিক লেস টুলটা কি করছে খেয়াল করে দেখো, আমি আরেকটু জুম করে নিচ্ছি। ম্যাগনেটিক লেসো টুল অটোমেটিক অবজেক্টের কিনারা, এই যে অটোমেটিক অবজেক্টের কিনারা সে কি করবে, সিলেক্ট করে নিচ্ছে। আমি কিন্তু ক্লিক করছি না, অটোমেটিক এই বক্সগুলো পয়েন্টগুলো সে বসিয়ে যাচ্ছে। তার মানে সে আমাদের সিলেকশনে সুবিধা দিচ্ছে। এখন এখানে সে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারেনি, আমাকে এখানে ক্লিক করে এর পয়েন্টারটা বসিয়ে দিতে হবে। এরপর আমরা এইভাবে দ্রুত এই ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি। সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল সি কপি, আমাদের নতুন ক্লিপবোর্ডে নিয়ে এসে আমরা এটাকে পেস্ট করলাম। মুভ টুলের সাহায্যে এটাকে পাশাপাশি রাখলাম। দেখার সুবিধার্থে আমি এটাকে আবার একটু জুম করে নিচ্ছি। এবার আমাদের আরেকটা টুল যেটা দেখতে পাই, টুলের গ্রুপ, এটাকে বলা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে সাধারণত এই কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করা থাকে। আমরা এই কুইক সিলেকশন টুলের সাহায্যে কি করতে পারি, কুইক সিলেকশন টুলের সাহায্যে একই রঙের অবজেক্টটাকে খুব দ্রুত সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিচ্ছি আগের সিলেকশনটাকে। এখানে সবুজ রং, পুরো ছবিটাই সবুজ রঙের, তাহলে আমরা এটাকে দ্রুত সিলেক্ট করার জন্য জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব। তাহলে কি করছে, কুইক সিলেকশন টুল পুরোটাকে অটোমেটিক সিলেক্ট করার কাজটা সম্পন্ন করছে। এখন এটা যদি এখানে ব্যবহার করতে চাই তাহলে সেটা করতে পারবো না, কারণ কি একই ধরনের রঙগুলোকে সে সিলেক্ট করবে। এই আচ্ছা, এখন কন্ট্রোল ডি চেপে এটাকে আবার ডিসিলেক্ট করে দিচ্ছি। আমাদের ম্যাজিক অন টুল, এই ম্যাজিক অন টুল এটা আরেক ধরনের সিলেকশন সুবিধা দেয়। এটাও একই ধরনের রং সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরা যাক আমাদের পুরো বডিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে, ব্যাকগ্রাউন্ডের রংটা পরিবর্তন করতে হবে। এখানে সাদা রং কমন, তাহলে যে কোনো এলাকায় আমি ম্যাজিক অন টুল সিলেক্ট করে সাদা রং যে কোনো এলাকা থেকে সিলেক্ট করার কথা বলতে পারি। তাহলে সে পুরো ছবিটা থেকেই যে কয়টা জায়গায় সাদা রং একই সাথে সিলেক্ট করতে পারবে সেটুকুকে অটোমেটিক সে সিলেক্ট করে নেবে। এখন আমরা এই সাদা রঙের পরিবর্তে যদি অন্য রং বসাতে চাই, আমাকে লেয়ারটাকে আনলক করে নিতে হবে। এই লক আইকনটার মধ্যে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এখন আমরা এটাকে এডিট অপশন থেকে ফিল কালার করব, মানে আমাদের সিলেকশন এরিয়াটাকে আমরা অন্য রং দিয়ে ফিল করব। ফিল করার জন্য আমাদের এই যে এখানে কন্টেন্টস এই জায়গাটা থেকে কালার সিলেক্ট করে নিতে হবে। কালার সিলেক্ট করলেই আমরা আমাদের এই রঙের বক্সটা ওপেন করতে পারবো এবং এখান থেকে আমরা একটা কালার, ধরা যাক এই অংশটা হালকা নীল, আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে গেছে সাদা থেকে হালকা নীলে। এভাবে আমরা ম্যাজিক কন্ট্রোলের সিলেকশনটা করতে পারি। এই হচ্ছে বিভিন্ন সিলেকশন টুলের কাজ। মনে রাখতে হবে কোনো সিলেকশন টুলই একটা নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করার জন্য সম্পূর্ণরূপে তোমাকে সাহায্য করবে না। অনেক সময় একাধিক টুলের সাহায্য নিয়ে তোমাকে একটা অবজেক্ট সিলেক্ট করার কাজ পরিপূর্ণভাবে করতে হবে। এই জন্যই ফটোশপে এতগুলো সিলেকশন টুল রয়েছে। এখন আমরা যত দ্রুত কোন সিলেকশন টুল কোন ধরনের অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে সুবিধা দিবে এটা বুঝতে পারবো, আমাদের এডিটিংয়ের কাজটাও, ইমেজ এডিটিংয়ের কাজটাও তত দ্রুত করতে পারবো। এবং এটা নির্ভর করবে তোমার ব্যবহারের অভিজ্ঞতার উপর। এক কথায় আমরা বলতে পারবো না
কোন টুল কোন ইমেজের জন্য সিলেক্টের জন্য ব্যবহার করতে পারবো। ভিন্ন ভিন্ন ইমেজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিলেকশন টুল ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আমরা দেখব কন্ট্রাস্ট কি। এখন কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস একটা অংশে থাকে। ইমেজে কন্ট্রাস্ট হচ্ছে রঙের পার্থক্য, বিশেষ করে ইমেজের আলোকিত এবং অন্ধকারময় পিক্সেলের মধ্যকার পার্থক্য। অর্থাৎ একটা ইমেজের মধ্যে কতটুকু এলাকায় আলোর পরিমাণটা কীরকম হবে, এই ধরনের পার্থক্যের অংশটা নিয়েই কাজ করে ইমেজের কন্ট্রাস্ট অংশটা। অর্থাৎ উজ্জ্বল এবং অনুজ্জ্বল এই অংশটার কাজই হচ্ছে কন্ট্রাস্টের কাজ। কন্ট্রাস্ট প্রয়োগ করে ইমেজের আলোকিত পিক্সেলগুলোকে আরও আলোকিত বা উজ্জ্বল করে তোলা এবং অন্ধকারময় বা কালো পিক্সেলগুলোকে আরও কালো করে দেওয়া যায়। এখানে আমাদের প্রথম ইমেজটাকে দেখতে পাচ্ছি। এই ইমেজে আলোর পরিমাণটা কম এসেছে বা হয়তোবা কম আলোতে এই ইমেজটা তোলা হয়েছে। এখন এটাকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য, আলোর পরিমাণটা বাড়ানোর জন্য আমরা এখানে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসের পরিবর্তনের কাজটা করতে পারি। তাহলে আমরা ডান পাশের মতো এরকম একটা ইমেজ পাবো। অবশ্যই প্রথম ইমেজ সোর্স ইমেজের তুলনায় আমাদের তৃতীয় ইমেজটা দেখতে ভালো লাগছে। এখন এই দুটোর মাঝখানকার পার্থক্য কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস ব্যবহার করে দুটো ইমেজের মধ্যে কী ধরনের পার্থক্য পাচ্ছি সেটা বোঝানোর জন্য মাঝখানের ইমেজটা দেখানো হয়েছে। এই কাজটার জন্য আমাদের আগে ইমেজটাকে ওপেন করতে হবে ফটোশপে। এই হচ্ছে আমাদের মূল ইমেজ। আনলক করে নিচ্ছি লেয়ারটা। এখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট পরিবর্তন করব। এই জন্য আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরির মাধ্যমে আমাদের এই কাজটা সম্পন্ন করতে হবে। এখন এখানে যখন ক্লিক করব একটা লম্বা লিস্ট পাবো। এই লিস্টের মধ্যে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট এই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমার এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের একটা প্রপার্টিজ ওপেন হবে, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করার জন্য একটা উইন্ডো ওপেন করে দেওয়া হবে। এখন এই যে ত্রিভুজ আকৃতির যে অংশগুলো পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে স্লাইডার। এগুলো বাম দিকে বা ডান দিকে টেনে আমরা আমাদের ভ্যালু এখানে পরিবর্তন করার কাজটা করতে পারি। এই যে টানাটানির মাধ্যমে এই ভ্যালুগুলো বসানোর কাজগুলো করা যায়, এই জন্যই এইগুলোকে বলা হয় স্লাইডার। এখন এই ব্রাইটনেস, আমাদের প্রথমে আলোর পরিমাণ, এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের মধ্যে পার্থক্য কি? ব্রাইটনেস আমি যদি ব্রাইটনেসের পরিমাণটা বাড়াই, প্লাস করে দেই, তাহলে ডান দিকে গেলে প্লাস হবে, বা দিকে গেলে আরও মাইনাস হয়ে যাবে, কালো হয়ে যাবে, অর্থাৎ আলোর পরিমাণ কমে যাবে। আমি যখন বা দিকে যাচ্ছি খেয়াল করে দেখো ছবিটা, এটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে। আর যখন প্লাসের দিকে যাচ্ছি +5, +19, 20, তখন ইমেজের আলোর পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং এই আলোর পরিমাণটা কিন্তু সম্পূর্ণ ইমেজের উপর একই সাথে পড়ছে। যদি খুব বেশি বাড়াই তখন ইমেজটা দেখতে ন্যাচারাল মনে হবে না, মনে হবে যে অত্যাধিক আলোতে এটা ছবিটা ঘোলা হয়ে গেছে। এখন এই ঘোলাটে ভাবটা দূর করার জন্য আমাদের কন্ট্রাস্ট পরিবর্তন করতে হবে। কন্ট্রাস্ট কি করছে আবার মনে করে দিই, কন্ট্রাস্ট এটা উজ্জ্বল পিক্সেলগুলোকে একটু বেশি উজ্জ্বল এবং অন্ধকারময় বা কালো পিক্সেলগুলোকে আরেকটু কালচে করে দেওয়ার কাজটা করে থাকে। তাহলে কন্ট্রাস্টের মাধ্যমে আমরা এই উজ্জ্বল বা শার্পনেস তৈরি করার কাজটা সম্পূর্ণ করতে পারি। আলোর পরিমাণটা ব্রাইটনেস সম্পূর্ণ ইমেজের উপর এফেক্ট ফেলছে, কিন্তু কন্ট্রাস্ট একটা নির্দিষ্ট এরিয়াতে। আমরা কন্ট্রাস্টের পরিমাণটা ডান দিকে ধীরে ধীরে বাড়াচ্ছি এবং ছবিটা মনে হবে আর একটু স্পষ্ট ঝকঝকে মনে হবে। ধরা যাক এতটুকু। চাইলে তোমরা ব্রাইটনেস আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারো। তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করবে তোমরা কতটুকু পরিমাণ ব্রাইটনেস এখানে রাখবে এবং কন্ট্রাস্টের পরিমাণটা কীরকম হবে। এক এক ধরনের ইমেজের ক্ষেত্রে এক এক ধরনের পরিমাণ তোমাদের এখানে নিয়ে আসতে হবে। কোনো ফিক্সড ভ্যালু বলে দেওয়া যাবে না যে এই ইমেজের জন্য এটাই হবে। এবার আমরা ওভারলে ব্লেন্ড মোড সম্পর্কে জানব। ওভারলে ব্লেন্ড মোড কি? ওভারলে ব্লেন্ড মোড ফটোশপের কন্ট্রাস্ট গ্রুপের একটি ব্লেন্ড মোড।
কন্ট্রাস্ট কি করে? এইমাত্র তোমরা দেখলে কন্ট্রাস্ট উজ্জ্বল পিক্সেলগুলোকে আরেকটু উজ্জ্বল, কালো পিক্সেলগুলোকে আরেকটু কালচে করে দেওয়ার কাজটা করতে পারে। তাহলে ওভারলে ব্লেন্ড মোডের এই মোডের কন্ট্রাস্ট কতটুকু পরিবর্তন হবে, সেটা কীরকম ভাবে হবে? ওভারলে ব্যবহার করে 50%-এর বেশি উজ্জ্বল পিক্সেলগুলোকে আরও আলোকিত আর 50%-এর নিচের পিক্সেলগুলোকে আরও কালচে করে দেওয়া যায়। ধরা যাক সাদা থেকে কালো এরকম একটা গ্রে স্কেলের একটা পরিমাপ আছে। এই পরিমাপের ঠিক মাঝামাঝি জায়গায় যে পিক্সেলগুলো থাকবে এগুলো সাদাও বলা যাবে না, আবার কালোও বলা যাবে না। তাহলে ওই পিক্সেলগুলোর কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক 50% এর আওতাধীন পিক্সেলগুলোর কোনো পরিবর্তন পাওয়া যাবে না। এর ফলাফল দেখতে হলে নিচের ইমেজ দুটোকে একটু ভালো করে দেখতে হবে। এখানে আমাদের মূল ইমেজ রয়েছে। এই মূল ইমেজের এই আকাশের এই অংশটুকুর মধ্যে দেখো যে এখানে হালকা মেঘ রয়েছে, হালকা কালচে অংশ রয়েছে। কিন্তু যখন এখানে আমরা ওভারলে ব্লেন্ড মোড ব্যবহার করছি তখন এখান থেকে মেঘের অংশটা অনেকটাই কমে গেছে। কিন্তু বাঁ পাশে এই ইমেজটাতে কর্নারের নিচের দিকে আমরা এই ঘাসের বা গাছের ছবিগুলোর দিকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ঘোলাটে রয়েছে। কিন্তু ওভারলে ব্লেন্ড মোডে এসে এটা কি হয়ে গেছে, এটা আরেকটু কালচে হয়েছে কিন্তু স্পষ্ট মনে হচ্ছে। আবার এই খুঁটির চারপাশের আকাশের অংশটুকু যদি দেখতে চাই তাহলে এখানে মেঘের অংশটুকু কমে গিয়ে সেখানে আরেকটু বেশি সাদা উজ্জ্বল আকাশ মনে হচ্ছে আমাদের সামনে উঠে এসেছে। এই হচ্ছে ওভারলে ব্লেন্ড মোড। এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আবার ফটোশপে যেয়ে আমরা নতুন একটা ছবি ওপেন করছি। মনে রাখতে হবে ব্লেন্ড মোড দুটো ইমেজের পিক্সেলগুলোকে মেশানোর কাজটা করবে। এখন এখানে ইমেজ রয়েছে আমার একটা, তাহলে কি করব? এটাকে আনলক করে আবার কপি করে দুটো ইমেজ তৈরি করব। রাইট বাটনে ক্লিক করে লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করে আমরা যে মেনুটা পাবো সেই মেনুটার মধ্যে উপরের দিকে ডুপ্লিকেট লেয়ার, ইমেজ ডুপ্লিকেট করার জন্য লেয়ারটা ডুপ্লিকেট করলেই আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করতে পারবো। ইমেজ ডুপ্লিকেট করার জন্য এই ডুপ্লিকেট লেয়ার অংশটা আমরা সিলেক্ট করব অপশনটা। এখন এখানে আমাকে লেয়ারটার নামকরণ করার একটা সুযোগ করে দিবে। ধরে নিলাম এটা লেয়ার 1। এবার ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে দুটো ইমেজ। এখন এই দুটো ইমেজ একই রকম, কোনো পার্থক্য নাই। আমরা যদি ইমেজগুলোকে অদৃশ্য করতে চাই জাস্ট এখানে আমাদের যে লেয়ার ভিজিবিলিটির যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই চোখটা অদৃশ্য হয়ে যাবে, মানে ছবিটা অদৃশ্য হয়ে গেল। নিচের এটাকেও আবার ক্লিক করলে চোখটা অদৃশ্য হয়ে গেল, মানে ইমেজটা অদৃশ্য হয়ে গেল। এখন এর মধ্যে আমরা ওভারলে ব্লেন্ড মোড ব্যবহার করব। ওভারলে ব্লেন্ড মোড সাধারণত লেয়ারের নিচের অংশে কাইন্ড যে অপশনটা রয়েছে এর নিচের অংশ আমরা পাবো এই জায়গাটাতে। এখানে সাধারণত এখানে নর্মাল অপশনটা সিলেক্ট করা থাকে এবং সর্বশেষ ইমেজ অর্থাৎ নিচে না উপরের সর্বশেষ যে ইমেজটা থাকবে সেটা আমাদের সামনে ফটোশপ দেখাবে। এখন এই ইমেজ দুটোর মধ্যে আমরা ব্লেন্ড মোড ব্যবহার করতে যাচ্ছি। কোনটা? ওভারলে ব্লেন্ড মোড। ক্লিক করলে আমরা লিস্ট পাবো। লিস্ট পেলে তোমরা টেস্ট করে দেখবে এক একটা ব্লেন্ড মোডের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে কিরকম এফেক্ট ফেলবে ছবির উপর সেটা বাঁ পাশে দেখাবে। তোমরা এটা নিজেরা করে দেখবে। এখান থেকে আমরা ওভারলে সিলেক্ট করতে যাচ্ছি। এই ওভারলে সিলেক্ট করার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু আরেকটু উজ্জ্বল, রাস্তাগুলোকে আরেকটু বেশি ক্লিন মনে হচ্ছে। এখন এটাকে যদি আমি অদৃশ্য করে দেই তাহলে পূর্বের অবস্থা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ওভারলে ব্লেন্ড মোড অ্যাপ্লাইয়ের পরবর্তী অবস্থা। আশা করা যায় যে ওভারলে ব্লেন্ড মোড সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে দ্বিধাবোধ করবে না। এবার আমরা দেখব ব্লেন্ড ইফ কি। ব্লেন্ড ইফ ফটোশপের একটি ফাংশন যার সাহায্যে পিক্সেলের লুমিনোসিটি বা উজ্জ্বলতার উপর ভিত্তি করে ইমেজের অংশবিশেষ অদৃশ্য করতে মাস্ক বসানো যায়। এখন মাস্কের কাজটা কি? মাস্কের কাজটা হচ্ছে একটা ইমেজের একটা নির্দিষ্ট পিক্সেলগুলোকে বা নির্দিষ্ট অংশটাকে আমরা অদৃশ্য করে দিতে পারি। মাস্ক সেই কাজটা করে।
ইরেজের মাধ্যমেও আমরা অদৃশ্য করার কাজটা করতে পারি, বাট প্রবলেমটা হচ্ছে ইরেজ করে দিলে সেইটাকে আবার পূর্বের রূপে আমরা কখনোই ফেরত নিয়ে আসতে পারবো না। কিন্তু যদি মাস্ক বসানোর মাধ্যমে ইমেজের অবজেক্ট বা অংশবিশেষ আমরা অদৃশ্য করার কাজটা করি, তাহলে পরবর্তী প্রয়োজনে আবার আমরা আগের পজিশনে ফেরত আসতে পারবো। এখানে আমাদের বাঁ পাশে প্রথম ইমেজে আমরা চাঁদের অংশ দেখতে পাচ্ছি না, মাঝখানে আমরা একটা আলাদা ইমেজের মধ্যে চাঁদ দেখতে পাচ্ছি। এই চাঁদটাকে বসানোর পর, ব্লেন্ড টিপ ব্যবহার করে চাঁদটাকে বসানোর পর আমরা ডান পাশের এরকম একটা ন্যাচারাল ইমেজের মতোই দেখতে একটা ইমেজ পাচ্ছি। দেখে মনে হচ্ছে যে না, এটা প্রাকৃতিকভাবে এখানে ছিল। এখন মনে রাখতে হবে, ব্লেন্ড ইফ গ্রে স্কেলে সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে। এই দুটো জায়গায় গাছের অংশ কালো, চাঁদের ইমেজের অংশের আশেপাশের অংশটাও কালো, চাঁদের অংশটা এটা সাদা আর কালো, তাহলে মূলত পরিবর্তন হবে আমাদের সাদা এবং কালো এই রঙের মধ্যে। তাহলে আমরা ব্লেন্ড ইফ ব্যবহার করে গ্রে স্কেলের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করতে পারি। মূল ইমেজে চাঁদের চারপাশে থাকা কালো অংশটাকে হাইড করা হয়ে গেছে এবং আমরা এই চাঁদের সামনের যে কালো অংশটা গাছের, সেটাকে তুলে নিয়ে আসতে পেরেছি, মানে প্রদর্শন করার কাজটা সম্পন্ন করতে পেরেছি। এখন এটা কিভাবে করতে পারি আমরা ফটোশপের মাধ্যমে, তাই দেখব। প্রথমে আমাদের ইমেজটাকে ওপেন করে নিয়ে আসতে হবে। মূল ইমেজটাকে ওপেন করে নিয়ে আসলাম। এখন আনলক করে নিচ্ছি লেয়ারটা। এখন আমরা যদি ইমেজটাকে এখানে নিয়ে আসি ওপেনের মাধ্যমে, খেয়াল করে এই ফুল মুন এটাকে ওপেনের মাধ্যমে নিয়ে আসলাম, এটা কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হলো। এটাকে আবার আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন টুলের সাহায্যে কপি করে ওখানে নিয়ে আসতে পারি। এই এডিট কপি, তাহলে সিলেকশন টুল, আর এখানে নিয়ে এসে আমরা এডিট পেস্ট বা কন্ট্রোল ভি পেস্টের কাজটা সম্পূর্ণ করতে পারি। তাহলে আমাদের এখানে মূল ইমেজের মধ্যে চাঁদের ইমেজটা চলে আসলো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই চাঁদের চারপাশের কালো অংশটা, এটাকে অদৃশ্য করতে হবে কিসের মাধ্যমে? ব্লেন্ড ইফের মাধ্যমে। ব্লেন্ড ইফ আমরা কোথায় পাবো? আমরা এই যে নর্মাল যে লেয়ারটা তৈরি হয়েছে, সেকেন্ড লেয়ার চাঁদের জন্য, খেয়াল করে দেখো, অদৃশ্য করে দিলে চাঁদ অদৃশ্য হয়ে যাচ্ছে, তার মানে তোমরা বুঝতে পারছো এই লেয়ারটাতেই চাঁদ রয়েছে। এখন এর ডান পাশের যে অংশটা রয়েছে, ডান পাশের অংশতে এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমরা এই লেয়ার স্টাইল পাবো। এই লেয়ার স্টাইল থেকে আমরা ডান পাশের নিচের অংশে ব্লেন্ড ইফ অংশটা পাবো। ব্লেন্ড ইফ অংশটার মধ্যে গ্রে স্কেল সাধারণ অবস্থায় সিলেক্ট করা থাকে, যা সাদা এবং কালো অংশটা নিয়ে কাজ করে। উপরের অংশটা, উপরের লেয়ার চাঁদের লেয়ারটা নিয়ে কাজ করবে। নিচের যে আন্ডারলাইন লেয়ারটা রয়েছে, এই আন্ডারলাইন লেয়ারটা এটা নিচের লেয়ারটা নিয়ে কাজ করবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই চাঁদের চারপাশের কালো অংশটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা এখানে যে কালো অংশের সাথে কালো অংশের সাথে সম্পর্কযুক্ত যে স্লাইডারটা রয়েছে, সেই স্লাইডারটাকে আমরা ডান দিকে ক্রমান্বয়ে ধীরে ধীরে নিয়ে আসব এবং যখন আমরা দেখতে পাবো চাঁদের চারপাশ থেকে কালো অংশটা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে, তখন আমরা স্লাইডার টানাটা বাদ দিব। কিন্তু আমাদের এই চারপাশের যে অংশটা, এটা মসৃণ যাতে দেখায়, এই জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। স্লাইডারটাকে পৃথক করে দিয়ে সাদা এবং কালোর মধ্যে ট্রানজিশন বা পরিবর্তনের ধাপটা মসৃণ করার কাজটা করতে হবে। এই জন্য স্লাইডারের উপর মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন বা বা বাটনটাতে ক্লিক করতে হবে, তাহলে স্লাইডারটা দুই টুকরো হয়ে যাবে। এখন ডান দিকে আর একটু নিয়ে আসলে পড়া, দুটো স্লাইডারের মাঝখানে গ্যাপ তৈরি হলে পড়াই এটার মসৃণ একটা ট্রানজিশন তৈরি হবে। কতটুকু মসৃণ তোমাদের প্রয়োজন তার উপর ডিপেন্ড করে তোমরা সেই কাজটা সম্পূর্ণ করবে। এখন আমরা ওকে করতে পারি। প্রবলেম হচ্ছে চাঁদ গাছের সামনে থাকে না। স্বাভাবিক অবস্থায় তোমরা চাঁদের দিকে তাকালে দেখতে পাবে গাছের পেছন সাইডে থাকে চাঁদ। তাহলে আবার আমাকে কি করতে হবে? এই আন্ডারলাইন লেয়ার থেকে নিচের ছবিটাতে কি করছে, নিচের আমরা গাছের অংশটা কোথায় রয়েছে? নিচের ছবিটাতে রয়েছে। তাহলে এবার আমাদের এই ব্লেন্ড ইফের আন্ডারলাইন লেয়ারের কাজ করতে হবে।
আন্ডারলাইন লেয়ার থেকে কালো অংশটাকে, গাছের কালো অংশটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসার জন্য আমরা আবার কালো অংশের সাথে সম্পর্কিত যে স্লাইডারটা রয়েছে এই স্লাইডারটাকে ধীরে ধীরে ডান দিকে মুভ করব। আমরা স্লাইডারটাকে কি করব, স্লাইডারটাকে ধীরে ধীরে ডান দিকে মুভ করব। মুভ করতে করতে স্লাইডারটা আমরা দেখতে পাচ্ছি গাছের অংশটা আমাদের সামনে চলে আসছে, চাঁদ পেছনে চলে যাচ্ছে, প্রাকৃতিক বা ন্যাচারাল অংশে যেরকম থাকে। এখন আমরা যদি বেশি ডান দিকে নিয়ে আসি, আমাদের যতটুকু পর্যন্ত গাছের ইমেজগুলো, গাছের ডালপালাগুলো সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ডান দিকে নিয়ে যাব। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চাঁদের কোনো অংশ যেন আবার এটা অদৃশ্য করা শুরু না করে। ডান দিকের এই অংশটুকু কি সাদা, ডান দিকের এই অংশটুকু আসলে সাদা অংশটাকেও খেয়ে অদৃশ্য করে ফেলবে। এখন আমাদের চাঁদের অংশটা এই পর্যায়ে এসে ঠিক আছে, আমরা ধরে নিতে পারি এই হচ্ছে আমাদের ইমেজ রিপ্লেসমেন্টের কাজ। এবার ওকে বাটনে ক্লিক করে আমরা উইন্ডোটা ক্লোজ করতে পারি। আর একটু ভালোভাবে দেখার জন্য আমরা জুম করতে পারি। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের চাঁদ গাছের ডালের পেছনে চলে গেছে। তাহলে প্রাকৃতিকভাবে যেরকম থাকে সেরকমটাই আমরা দেখতে একটা ইমেজ তৈরি করতে পেরেছি। এখন যদি প্রয়োজন হয় এই ইমেজ চাঁদের পজিশনটা পরিবর্তন করার জন্য মুভ টুলে যাও, চাঁদের লেয়ারটাকে সিলেক্ট করো নর্মালি একটা ক্লিক করে, এরপর মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এবার চাঁদের অবস্থানটা তোমার যেখানে প্রয়োজন, যেখানে খুশি একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দাও। এভাবে আমরা পেন টিপের সাহায্যে বিভিন্ন পরিবর্তন করতে পারি। আজ এ পর্যন্তই, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটি করতে ভুলবে না। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।